আমরা তো রোজ কত কথাই বলি, তাই না? কিন্তু এই যে বাক্যগুলো আমরা ব্যবহার করি, তার ভেতরে যে একটা দারুণ স্ট্রাকচার বা গঠন লুকিয়ে আছে, সেটা কি কখনো খেয়াল করেছি? চলুন আজ সেই ভেতরের নকশাটাই একটু খুঁজে দেখি। আচ্ছা, একটা খুব সাধারণ বাক্য। একে ঠিক কতগুলো রূপে দেখা যেতে পারে? মনে হতে পারে, আরে এ তো খুবই সোজা প্রশ্ন। কিন্তু বিশ্বাস করুন, উত্তরটা বেশ অবাক করার মতো। একটা সাদামাটা দেখতে বাক্যও কিন্তু অনেক রকমের চেহারা নিতে পারে। ব্যাপারটা কিভাবে বোঝাই? ধরুন আমাদের কাছে ৫টা আলাদা আলাদা পাওয়ারের চশমা আছে, আর প্রত্যেকটা চশমা চোখে দিলেই একই বাক্যকে একদম নতুন অ্যাঙ্গেল থেকে দেখা যায়। এই ৫টা দৃষ্টিকোণ বা অ্যাঙ্গেলকেই আমরা একসাথে নাম দিয়েছি আমাদের গ্রামার টুলবক্স। আর এই যে দেখছেন, এটাই হলো আমাদের সেই ম্যাপ, আমাদের পুরো আলোচনার ব্লুপ্রিন্ট। এই ফ্লো চার্টটা আমাদের গাইড করবে, দেখাবে যে কিভাবে একটা বাক্যকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করে এর ভেতরের সব কলকবজা বের করে আনা যায়। তো আর দেরি করে লাভ নেই, তাই না? চলুন এই ম্যাপ ধরেই এগোনো যাক। তাহলে এই টুলবক্সে ঠিক কি আছে চলুন দেখি। প্রথমে পাচ্ছি ভাব বা মুড। এটা দিয়ে একটা বাক্যের মুড বা মেজাজটা বোঝা যায়। এরপর আছে গঠন, মানে স্ট্রাকচার। এটাকে বলতে পারেন বাক্যের কঙ্কাল। তারপর আসছে বাচ্য বা ভয়েস। এটা ঠিক করে দেয় যে বাক্যের হিরোকে। আর শেষে আছে উক্তি বা স্পিচ আর কাল বা টেন্স। চলুন একটা একটা করে টুলগুলো নেড়েচেড়ে দেখি। বেশ, তাহলে শুরু করা যাক। টুলবক্স থেকে প্রথম দুটো টুল বের করে নিই। একটা হলো ভাব আর একটা গঠন। একটা আমাদের বলবে বাক্যটা ঠিক কি বলতে চাইছে, আর অন্যটা দেখাবে ওটা কিভাবে তৈরি হয়েছে। তো এই ভাব বা মুড জিনিসটা আসলে কি? একদম সহজ। ধরুন আমরা যখন কথা বলি, আমাদের তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? আমরা হয়তো কিছু একটা বলছি বা কিছু জানতে চাইছি বা কাউকে কিছু করতে বলছি। আমাদের কথার এই যে উদ্দেশ্য, এটাই হলো বাক্যের ভাব। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। কথা কিন্তু একটাই, ছেলেটি বই পড়ে, কিন্তু বলার ভঙ্গিতেই সব পাল্টে যাচ্ছে। যখন আমরা শুধু একটা ফ্যাক্ট বলছি, ছেলেটি বই পড়ে, এটা হলো বর্ণনাত্মক। যখন প্রশ্ন করছি, ছেলেটি কি বই পড়ে, তখন ওটা প্রশ্নবোধক। আবার যখন কাউকে বলছি, ছেলেটি বই পড়ো, এখানে কিন্তু একটা আদেশ বা অনুরোধ চলে আসছে। আর শেষে দেখুন, শুধু একটা বাহ শব্দ যোগ করতেই বাক্যটাতে কি ভীষণ একটা আবেগ চলে এলো। এটাই হলো ভাব। ভাব তো বোঝা গেল। এবার আসি গঠনে, মানে স্ট্রাকচারে। আচ্ছা, একটা বাক্যকে কি একটা সিঙ্গেল লেগো ব্লকের সাথে তুলনা করা যায়, নাকি অনেকগুলো ব্লক জুড়ে বানানো একটা বড় মডেলের মতো? এই আইডিয়ার ওপর ভিত্তি করেই কিন্তু বাক্যকে ৩ ভাগে ভাগ করা হয়। দেখুন, ছেলেটি বই পড়ে, এখানে একটাই পূর্ণাঙ্গ ভাবনা, তাই এটা সরল বাক্য, সিম্পল। কিন্তু যখন আমরা দুটো স্বাধীন বাক্য, যেমন ছেলেটি বই পড়ে আর সে জ্ঞান অর্জন করে, কে এবং দিয়ে জুড়ে দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে যৌগিক বাক্য। দুটো আলাদা ব্লক একসাথে জুড়ে দেওয়া হলো। আর মিশ্র বাক্যটা, ওটা আরও ইন্টারেস্টিং। এখানে দেখুন, যে ছেলেটি বই পড়ছে, এই অংশটা কিন্তু একা একা সম্পূর্ণ নয়। এর অর্থপূর্ণ করার জন্য সে আমার ভাই এই অংশটার ওপর নির্ভর করতে হচ্ছে। একটা আরেকটার পরিপূরক। তো আমাদের টুলবক্সের প্রথম দুটো টুল তো দেখা হলো, ভাব আর গঠন। এবার চলুন পরের ৩টে টুলের দিকে এগোনো যাক, বাচ্য, উক্তি আর কাল। এগুলো বাক্যের অর্থকে আরও গভীরতা দেয়। বাচ্য বা ভয়েসের কাজটা কি? এর কাজ হলো বাক্যের ফোকাস ঠিক করা। মানে গল্পের হিরোকে, যে কাজটা করছে সে, নাকি যার ওপর কাজটা হচ্ছে সে। এই যে স্পটলাইটটা কার ওপর থাকবে, সেই খেলাটাই হলো বাচ্য। ছেলেটি বই পড়ে, এখানে ফোকাসটা কার ওপর? অবশ্যই ছেলেটির ওপর, সেই কাজটা করছে, তাই এটা কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু পরের বাক্যটা দেখুন, ছেলেটির দ্বারা বই পড়া হয়, এখানে হিরোকে, এখানে স্পটলাইটটা কিন্তু বইয়ের ওপর। অর্থ কিন্তু একই, শুধু ফোকাসটা শিফট হয়ে গেল। সাধারণত ফর্মাল লেখায় বা খবরে দেখবেন, যখন কাজের চেয়েও কাজটা যার উপর হচ্ছে সে বেশি গুরুত্বপূর্ণ, তখন এই কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। এবার আসা যাক উক্তি বা স্পিচে। এটা হলো রিপোর্টিংয়ের ব্যাপার। মানে কারো বলা কথা আমরা কিভাবে তুলে ধরছি, একদম হুবহু তার ভাষাতেই কোট করছি, নাকি নিজের মতো করে গুছিয়ে বলছি। এই দুই ধরনের রিপোর্টিং থেকেই আসছে প্রত্যক্ষ আর পরোক্ষ উক্তি।
যখন কারো কথা ইনভার্টেড কমা দিয়ে হুবহু তুলে দেওয়া হয়, যেমন সে বলল আমি বই পড়ছি, এটাকে বলে প্রত্যক্ষ উক্তি, মানে ডিরেক্ট কোটেশন। আর যখন আমরা কথাটাকে নিজের ভাষায় রিপোর্ট করি, সে বলল যে সে বই পড়ছে, তখন সেটা হয়ে যায় পরোক্ষ উক্তি। কি বদল হলো খেয়াল করেছেন? কোটেশন মার্কটা উঠে গেল, মাঝে একটা যে বসল, আর বক্তার আমি আমাদের রিপোর্টিংয়ে হয়ে গেল সে। আর আমাদের টুল বক্সের শেষ টুলটা হলো কাল বা টেন্স। এটা তো আমাদের সবারই খুব পরিচিত। খুবই সহজ ব্যাপার, কাজটা ঠিক কখন হচ্ছে, বর্তমানে, অতীতে নাকি ভবিষ্যতে? একটা বাক্যের কাল বোঝার জন্য শুধু একটা শব্দের দিকে তাকালেই হয়, ক্রিয়াপদ বা ভার্ব। পরে মানে কাজটা এখন হচ্ছে, পড়েছিল মানে কাজটা হয়ে গেছে, অতীত, আর পড়বে মানে কাজটা হবে, ভবিষ্যৎ। ক্রিয়াপদের এই যে রূপ বদল, এটাই কিন্তু কালকে চিনিয়ে দেয়। তো টুলগুলো তো একটা একটা করে দেখা হলো, কিন্তু আসল মজাটা কোথায় জানেন? আসল মজাটা হলো যখন আমরা এই টুলগুলো ব্যবহার করে একটা বাক্যকে এক রূপ থেকে আর এক রূপে নিয়ে যাই। চলুন এই রূপান্তরের খেলাটা একটু দেখা যাক। এই দেখুন বাচ্য পরিবর্তনের ব্যাপারটা। কর্তৃবাচ্যে স্পটলাইটটা ছিল ছেলেটির উপর, যেই আমরা এটাকে কর্মবাচ্যে নিয়ে গেলাম, ছেলেটি দ্বারা বই পড়া হয়, অমনি স্পটলাইটটা ঘুরে গেল বইয়ের দিকে। লেখার সময় এই ফোকাস শিফট করার ক্ষমতাটা কিন্তু খুব কাজের একটা জিনিস। উক্তির রূপান্তরের ক্ষেত্র একই ব্যাপার। প্রত্যক্ষ থেকে পরোক্ষে যাওয়ার সময় কি হচ্ছে? কোটেশন মার্ক উঠে যাচ্ছে, একটা যে যোগ হচ্ছে, আর পার্সন বা পুরুষ মানে আমি বদলে হয়ে যাচ্ছে সে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু দুটো উক্তির মধ্যে পার্থক্য গড়ে দেয়। আর সবশেষে গঠনের রূপান্তর। একটা সাধারণ সরল বাক্য, ছেলেটি বই পড়ে, তাকে দেখুন কিভাবে একটা অতিরিক্ত তথ্য দিয়ে মিশ্র বাক্যে নিয়ে যাওয়া হলো। যে ছেলেটি বই পড়ছে সে আমার ভাই। এতে কি হলো? বাক্যটা আরও বেশি তথ্য সমৃদ্ধ আর আকর্ষণীয় হয়ে উঠল। লেখা বা কথাকে গভীরতা দেওয়ার জন্য এটা একটা দারুণ উপায়। তাহলে আমাদের গ্রামার টুল বক্সের সফর এখানেই প্রায় শেষ। আমরা দেখলাম যে খুব সাধারণ একটা বাক্যকেও কতগুলো আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা যায়, আর সেই সাথে প্রয়োজন মতো তার রূপও বদলে ফেলা যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো বাক্যের এই গঠন প্রকৃতি বোঝাটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা আসলে ভাষাকে আরও ভালোভাবে ব্যবহার করার একটা দারুণ ক্ষমতা। এই টুলগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা আমাদের ভাবনাকে অনেক বেশি পরিষ্কারভাবে এবং অনেক বেশি জোরালোভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। শুধু অনেক শব্দভাণ্ডার থাকলেই কি একটা ভাষা ভালোভাবে জানা হয়ে যায়, নাকি সেই শব্দগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে একটা সুন্দর অর্থপূর্ণ বাক্য তৈরি করার দক্ষতাই আসল? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।